নমস্কার, আমি সুমন দত্ত। আজকে আলোচনা করব বিরাম চিহ্ন নিয়ে। ভিডিওটি দেখুন, ভালো লাগলে লাইক এবং কমেন্ট করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই ধরনের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আজকে আলোচনা করব বিরাম চিহ্ন নিয়ে, অর্থাৎ দাঁড়ি, কমা, সেমিকোলন ইত্যাদির ব্যবহার নিয়ে। লেখাতে কতটা থামা উচিত, কোথায় থামা উচিত, এটা কিন্তু বিরাম চিহ্ন দেখেই আমরা বুঝতে পারি। তাই প্রথমে একটা উদাহরণ দিই যে বিরাম চিহ্ন ঠিকঠাকভাবে ব্যবহার না করলে কি কি ভুল হতে পারে। উদাহরণটি দেখুন। এখানে থুতু ফেলবেন না, থুতু ফেললে 50 টাকা জরিমানা দিতে হবে। লক্ষ্য করুন, এখানে থুতু ফেলবেন না, দাঁড়ি, থুতু ফেললে 50 টাকা জরিমানা দিতে হবে, দাঁড়ি। এখানে যদি কেউ বিরাম চিহ্ন ঠিকঠাক ব্যবহার না করে তাহলে সে এভাবেও পড়তে পারে, এখানে থুতু ফেলবেন না, থুতু ফেললে 50 টাকা জরিমানা দিতে হবে। বুঝতেই পারছেন যে বিরাম চিহ্ন ব্যবহার করাটা কতটা প্রয়োজনীয়। এবার আলোচনা করব দাঁড়ি বা পূর্ণচ্ছেদ নিয়ে। একটি সম্পূর্ণ বাক্যের শেষে দাঁড়ি বা পূর্ণচ্ছেদ দিতে হয়। সে বাক্যটি ছোটও হতে পারে কিংবা বড়ও হতে পারে। উদাহরণ দিচ্ছি, আমি সেখানে গিয়েছিলাম, দাঁড়ি, অর্থাৎ বাক্যটি শেষ হলো। বিকেলের আগেই আমরা ফিরে আসলাম, দাঁড়ি। তবে একটি বিষয় লেখকের সবসময় মনে রাখা উচিত, বিশেষ প্রয়োজন ছাড়া খুব ঘন ঘন দাঁড়ি না ব্যবহার করাই ভালো। অপরদিকে বাক্যকে অযথা দীর্ঘ করে দাঁড়ির ব্যবহার সীমিত করারও প্রয়োজন নেই। এবার আলোচনা করব কমা নিয়ে। বাক্যের মাঝে আমরা কমা ব্যবহার করে থাকি সামান্য থামার জন্য। লেখকেরা কমা ব্যবহার করে থাকে খুব সামান্য বিরতি এবং একাধিক শব্দ কিংবা বাক্যের মধ্যে সংযোগ স্থাপনের জন্য। উদাহরণ দিচ্ছি, রাত শেষ হলো, ভোরের আলোও ফুটল। এখানে রাত শেষ হলোর পরে কমা বসলো, ভোরের আলোও ফুটলোর পরে দাঁড়ি বসল। আরও কিছু উদাহরণ দিচ্ছি, যেমন পরপর বিশেষ্য বিশেষণ ইত্যাদিতে কমার ব্যবহার। ভদ্রলোক বাজার থেকে সবজি, ডাল, মাছ তো আনলেনই, উপরন্তু কিছু মিষ্টিও আনলেন। এখানে সবজি, ডাল, মাছকে কমার মাধ্যমে পৃথক করা হলো। হিন্দু না মুসলমান, বৌদ্ধ না খ্রিস্টান, আমি তা ভেবে দেখিনি। সম্বোধনে সম্বোধিতের নামের পর কমার ব্যবহার। হে দেব, আপনি সেই সুদূর অতীতের কথা স্মরণ করুন। এখানে হে দেবের পরে কমা বসল। অমিত, তুমি কি মনে মনে প্রতিশোধের উপায় চিন্তা করছো? এখানে অমিতের পরে কমা বসল। প্রত্যক্ষ উক্তিতে কমার ব্যবহার। জয়ন্ত হেসে বললেন, এটা আমাদের নিয়ম। এখানে জয়ন্ত হেসে বললেনের পরে কমার ব্যবহার ঘটল। সূচক যে এবং বিশেষণ যের পার্থক্য নির্দেশ করতে কমার ব্যবহার ঘটে। তিনি বললেন যে বই চেয়েছিলেন সেটি পাওয়া যায়নি। এখানে দুটি জের মাঝখানে কমা বসল। বাক্যের শুরুতে আচ্ছা, বেশ, হ্যাঁ ইত্যাদি অব্যয়বাচক বা ক্রিয়া বিশেষণীয় পদে কমা ব্যবহার করা হয়। আচ্ছা, তুমি কি যাবে? হ্যাঁ, সেই কথাই ভাবছি। বেশ, তবে আমিও যাব তোমার সঙ্গে। এখানে তিনটি বাক্যেতেই আচ্ছার পরে, হ্যাঁয়ের পরে এবং বেশের পরে কমা বসেছে। দিন তারিখে কমার ব্যবহার। বৈশাখ 15, 1428। এখানে বৈশাখ 15-র পরে কমা বসানো হলো বছরটিকে আলাদা করার জন্য। সংবাদপত্রের প্রতিবেদনে তারিখ লেখায় কমার ব্যবহার। কলকাতা 5ই মার্চ। এখানে কলকাতার পরে কমা ব্যবহার করা হলো। গ্রন্থাদির উল্লেখপঞ্জিতে কমার ব্যবহার। আরোগ্য নিকেতন 8ম অধ্যায়। এখানে আরোগ্য নিকেতনের পরে কমার ব্যবহার ঘটল। বাংলা ভাষায় আধুনিক তত্ত্ব ও ইতিকথা, কলকাতা 1975। এখানে গ্রন্থকে আলাদা করা হলো, স্থানকে আলাদা করা হলো এবং সালটিকেও আলাদা করা হলো কমার মাধ্যমে। লেখক বা সম্পাদকের নাম, রচনার নাম বা পত্রিকার নামে কমার ব্যবহার। উদাহরণ, সাগরময় ঘোষ, সম্পাদক দেশ। এখানে লেখকের নাম, রচনার নাম আর পত্রিকার নাম তিনটিকে কিন্তু কমা দিয়ে আলাদা করা হলো। লেখকের নাম, গ্রন্থের নাম, রচনার নাম, পৃষ্ঠা সংখ্যা বা মুদ্রণের তারিখে কমার ব্যবহার। কালের পুতুল, বুদ্ধদেব বসু, প্রথম সংস্করণ
1946। লক্ষ্য করুন, এখানে কিন্তু সমস্ত বিষয়টিকে কমা দিয়ে পৃথক করা হলো। আরেকটু উদাহরণ দিচ্ছি। দেশ বিদেশের সংস্কৃতি, প্রবোধচন্দ্র বাগচি, 1982, পৃষ্ঠা 78। এখানেও কমা ব্যবহৃত হলো সমস্ত বিষয়টাকে পৃথক করতে। এবার আলোচনা করব প্রশ্নচিহ্ন নিয়ে। বাক্যে কাউকে কিছু প্রশ্ন করা হলে আমরা প্রশ্নচিহ্ন ব্যবহার করে থাকি। উদাহরণ দিচ্ছি, তিনি কি একবারও তোমাকে যেতে বলেননি? তুমি এখনই চলে যাবে? এছাড়াও ক্রিয়াহীন সংক্ষিপ্ত বাক্যে প্রশ্নচিহ্ন ব্যবহার করা হয়। আমি পাগল মানে কি সেই পার্থক্য? বুঝতেই পারলেন প্রশ্নচিহ্ন কোথায় কোথায় ব্যবহার ঘটল। এবার আলোচনা করব বিস্ময়চিহ্ন নিয়ে। কোনো বাক্যে ঘৃণা, দুঃখ, ক্রোধ, যন্ত্রণা, কামনা ইত্যাদি ভাব প্রকাশ করতে বিস্ময়চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে। অসম্ভবতা বা অবিশ্বাস প্রকাশে বিস্ময়চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে। এর উদাহরণ দিচ্ছি, এর দাম 500 টাকা? বলো কি, 5 বছরের মেয়ে এই কবিতা লিখেছে? প্রতিবাদে বিস্ময়চিহ্নের ব্যবহার, কি বললে, আমি পাগল? সতর্কীকরণে বিস্ময়চিহ্নের ব্যবহার, সাবধান ওখানে গর্ত আছে। আবেগ প্রকাশে বিস্ময়চিহ্নের ব্যবহার, এই কথা শুনে মা কি খুশি যে হলেন। ইচ্ছা বা কামনা প্রকাশে বিস্ময়চিহ্ন, ঈশ্বর তোমার মঙ্গল করুক। ক্রোধ প্রকাশে বিস্ময়চিহ্নের ব্যবহার, চলে আয়, কে লড়বি, চলে আয়। বিস্ময় প্রকাশে বিস্ময়চিহ্ন, আরে এ যে নজরুলের গলা। যন্ত্রণা ভয় প্রকাশে বিস্ময়চিহ্ন, ও মাগো লাগছে। আনন্দ বা উল্লাস প্রকাশে বিস্ময়চিহ্নের ব্যবহার, বাহ দারুণ খেলছে তো। দুঃখ বা ক্ষোভ প্রকাশে বিস্ময়চিহ্নের ব্যবহার, এই দুর্ভোগ আর সহ্য হয়। স্বস্তি প্রকাশে বিস্ময়চিহ্ন, ও তাই বলুন। প্রার্থনায় বিস্ময়চিহ্নের ব্যবহার, হে ভগবান রক্ষা করো, রক্ষা করো। আশঙ্কা প্রকাশে বিস্ময়চিহ্নের ব্যবহার, আকাশে কি মেঘই না করেছে। বুঝতেই পারলেন এখানে বিভিন্ন ভাব প্রকাশের জন্য বিস্ময়চিহ্নকে আমরা ব্যবহার করলাম। এবার আলোচনা করব সেমিকোলন নিয়ে। সেমিকোলন মূলত কমার চেয়ে ভারী চিহ্ন, অর্থাৎ বাক্যে কমা ব্যবহার হলে আমরা যতটা থামি, সেমিকোলন ব্যবহার হলে কমার থেকে একটু বেশি সময় থামতে হয়। উদাহরণ দিচ্ছি, এটা তার কথা হতেই পারে না, তিনি তখন বেঁচেই ছিলেন না। এখানে বুঝতেই পারছেন সেমিকোলনটি পারে নার পরে বসল। পরবর্তী উদাহরণ, তিনি গরম খাবার পছন্দ করেন, আমি ঠান্ডাই ভালোবাসি। এখানেও পছন্দ করেনের পর সেমিকোলন ব্যবহার করতে হলো। সেমিকোলন ব্যবহার করা হলে কমার থেকে বেশি সময় থামতে হবে, এটা সবসময় মাথায় রাখতে হবে। এবার আলোচনা করব হাইফেন নিয়ে। একই শব্দের পুনরুক্তিতে হাইফেন ব্যবহার করা হয়। হাসি হাসি মুখ, কান্না কান্না ভাব, চোখে চোখে রাখা। এখানে হাসি হাসি কান্না কান্না চোখে চোখের মাঝখানে হাইফেন ব্যবহার করা হয়েছে। বিপরীত শব্দ নিয়ে দ্বন্দ্ব সমাস হলে হাইফেন ব্যবহার করা হয়। দেশ বিদেশ, দেনা পাওনা, আসা যাওয়া, হিন্দু মুসলমান ইত্যাদি। বিশেষ্য বিশেষণ বা সর্বনামের দ্বিত্ব করে বিশেষ্য বিশেষণ বা সর্বনাম হিসেবে হাইফেন ব্যবহার করা হয়। উদাহরণ, জ্বর জ্বর ভাব, ভয় ভয় করছে, টকটক স্বাদ। 10 দিকের যে কোনো দুটি বা দুইয়ের মধ্যবর্তী দিক বোঝাতে হাইফেন ব্যবহার করা হয়। যেমন উত্তর পশ্চিম, উত্তর পূর্ব, পূর্ব পশ্চিম। দুটি শব্দের মধ্যে সন্ধি অনভিপ্রেত হলে হাইফেন ব্যবহার করা হয়। প্রতি আক্রমণ, ভগবত লীলা, জীবিকা উপার্জন। সংখ্যা প্রতিসংখ্যা বোঝাতে হাইফেন ব্যবহার করা হয়। 10 থেকে 15 বছরের ছেলেরা, 25 থেকে 30-এর মধ্যে। এখানে লক্ষ্য করুন 10 আর 15-র মাঝখানে এবং 25 এবং 30-এর মাঝখানে হাইফেন ব্যবহার করা হয়েছে। পরবর্তী উদাহরণ, লিয়েন্ডার পেজ 7-5-6-3-7-6 সেটে জিতেছেন। বুঝতেই পারছেন, লক্ষ্য করবেন হাইফেনের ব্যবহারটা। কিছু দেশি ও বিদেশি নামে হাইফেন ব্যবহার করা হয়। উদাহরণ,
কুতুবুদ্দিন, দিন-ই ইলাহি। একাধিক দেশ নাম জুড়তে হাইফেন ব্যবহার করা হয়, যেমন রুশ জার্মান চুক্তি, ভারত রুশ মৈত্রী ইত্যাদি। এবার আলোচনা করব কোলন নিয়ে। উদ্ধৃতি বা উক্তি উপস্থাপনে কোলন ব্যবহার করা হয়। উদাহরণ, আমরা ভুলতে পারি না সেই অমোঘ উচ্চারণ, করেঙ্গে ইয়ে মারেঙ্গে। এখানে অমোঘ উচ্চারণের পরে কোলন ব্যবহার করা হলো। তালিকা উপস্থাপিত করতে কোলনের ব্যবহার ঘটে, যেমন এই তালিকায় যেসব দেশের নাম আছে সেগুলি হলো জাপান, ভারত, বাংলাদেশ। ঘন্টা, মিনিট, সেকেন্ডের বিবৃতিতে কোলনের ব্যবহার ঘটে। উদাহরণ, বিকেল 5:30, সকাল 9:05। গ্রন্থের উপনামে কোলনের ব্যবহার ঘটে, যেমন ভারতের অর্থনীতি 19 শতক, বাংলা বানান সংস্কার, সমস্যা ও সম্ভাবনা। উল্লেখপঞ্জিতে প্রকাশক ও প্রকাশ স্থাপনের মধ্যবর্তীতে কোলনের ব্যবহার ঘটে। উদাহরণ, আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, কলকাতা, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস ইত্যাদি। এবার আলোচনা করব কোলন ড্যাশ নিয়ে। উদাহরণ দিচ্ছি, যেসব জিনিস আনতে বলা হয়েছে সেগুলি হলো আটা, চাল, ডাল। এখানে যেসব জিনিস আনতে বলা হয়েছে সেগুলি হলোর পরে কোলন ড্যাশ চিহ্নটি ব্যবহার করা হয়েছে। এবার আলোচনা করব ড্যাশ চিহ্ন নিয়ে। এখানে বলে রাখি, হাইফেন আর ড্যাশ চিহ্নের মধ্যে পার্থক্য এটুকুই, হাইফেন আকারে একটু ছোট হয়, ড্যাশ চিহ্ন আকারে একটু বড় হয়। প্রত্যক্ষ উক্তি উপস্থাপন করতে ড্যাশ চিহ্ন ব্যবহার করা হয়, যেমন তারা সমস্বরে বলে উঠল, জয় মহারাজের জয়। এখানে বলে উঠলোর পরে ড্যাশ চিহ্নর ব্যবহার ঘটল, লক্ষ্য করবেন। তালিকা উপস্থাপন করতে আমরা ড্যাশ চিহ্ন ব্যবহার করে থাকি। উদাহরণ, এই প্রসঙ্গে মনে পড়ে যায় 3টি বইয়ের নাম, জাপান যাত্রী, ইউরোপ প্রবাসীর পত্র, পথে প্রবাসে। বক্তব্য অসম্পূর্ণ রাখতে ড্যাশ চিহ্ন ব্যবহার করা হয়। উদাহরণ, ছোকরার গুণ আছে, গান জানে, খেলেও ভালো, তবে। এখানে তবের পরে ড্যাশ চিহ্ন ব্যবহার করা হলো। চিঠিপত্রের শেষেও কখনো কখনো পত্র লেখক বা পত্র লেখিকার স্বীয় নাম উজ্জ্ব রাখতে ড্যাশ ব্যবহার করা হয়, যেমন চিঠি দিও, ইতি। এখানে ইতির পরে ড্যাশ চিহ্ন ব্যবহার করা হলো। বাক্যের মধ্যে লেখক বা বক্তার থমকে যাওয়ার ভাব প্রকাশ করতে ড্যাশ চিহ্ন ব্যবহার করা হয়। উদাহরণ, এখন আমি চাই যে থাক, আর চেয়ে কাজ নেই। আরেকটি উদাহরণ দিচ্ছি, এতদিনের এত সময় ও পরিশ্রম ব্যয় করার পর কি পেয়েছি শুনবে? পেয়েছি শূন্য ইত্যাদি। এবার আলোচনা করব ঊর্ধ্বকমা নিয়ে। শতাব্দকে সংক্ষেপে অঙ্কে লেখার সময় ঊর্ধ্বকমা ব্যবহার করা হয়, যেমন 10ই মার্চ 75। এখানে সালটিকে ঊর্ধ্বকমার ব্যবহার করে সংক্ষেপে লেখা হলো। শব্দের মধ্যে একটি বর্ণকে উজ্জ্ব রাখার জন্য ঊর্ধ্বকমা ব্যবহার করা হয়, যেমন তাঁড়িয়ে পোলো, এই মোলোজা। এখানে পড়লো আর মরলোকে ঊর্ধ্বকমা ব্যবহার করে পোলো আর মোলো লেখা হয়েছে। এবার আলোচনা করব উদ্ধৃতি চিহ্ন নিয়ে। উদাহরণ, ছেলেটি এগিয়ে এসে বলল, ঠিক আছে আমিই খোঁজ করছি। এখানে ঠিক আছে আমিই খোঁজ করছি এইটুকু অংশকে উদ্ধৃতি চিহ্নের মধ্যে রাখা হলো, লক্ষ্য করুন। সাহিত্যকর্ম, শিল্পকর্মাদির নাম উল্লেখে উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে। উদাহরণ, অনেক সমালোচক সেদিন রবীন্দ্রনাথের নষ্ট নীড় আর সত্যজিতের চারুলতার মিল ও অমিল খুঁজতে ব্যস্ত হয়ে পড়েছিলেন। এখানে নষ্ট নীড় আর চারুলতাকে উদ্ধৃতি চিহ্নের মধ্যে রাখা হয়েছে। গ্রন্থ নামে উদ্ধৃতি চিহ্নের ব্যবহার। উদাহরণ, রবীন্দ্রনাথের সোনার তরী, নজরুল ইসলামের সঞ্চিতা। এখানে সোনার তরী আর সঞ্চিতাকে উদ্ধৃতি চিহ্নের মধ্যে রাখা হলো। উদ্ধৃতির মধ্যে উদ্ধৃতি চিহ্নের ব্যবহার। উদ্ধৃতির মধ্যে যখন আমরা উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করি তখন আমরা দু ধরনের উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করি, সিঙ্গেল উদ্ধৃতি চিহ্ন আর ডাবল উদ্ধৃতি চিহ্ন। আমরা দুরকমভাবে একটি উদ্ধৃতি চিহ্নের মধ্যে আরেকটি উদ্ধৃতি চিহ্নকে ব্যবহার করতেই পারি। নিচের উদাহরণ দুটি লক্ষ্য করুন। রায়চৌধুরীকে ভিতরে আসতে দেখেই সে এখনই আসছি বলে দ্রুত বেরিয়ে গেল। এখানে সিঙ্গেল উদ্ধৃতি চিহ্নের মধ্যে ডবল উদ্ধৃতি চিহ্নকে রেখেছি।
ঠিক একইভাবে আপনি পরের উদাহরণটাই দেখুন। একই বাক্যে ডবল উদ্ধৃতি চিহ্নের মধ্যে সিঙ্গেল উদ্ধৃতি চিহ্নকে রাখা হয়েছে। আপনি এই দুটি যে কোনো একটি ব্যবহার করতে পারেন, দুটি কিন্তু ঠিক। একটা কথা সবসময় মাথায় রাখবেন, কোনো লেখকের লেখার কোনো অংশ যদি হুবহু লেখেন তাহলে সেটি অবশ্যই উদ্ধৃতি চিহ্নের মধ্যে লিখবেন। এবার আলোচনা করব বন্ধনী নিয়ে। বন্ধনীর চিহ্ন সাধারণত 3 ধরনের হয়: প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী। বাংলা লেখার সময় আমরা মূলত প্রথম বন্ধনী বেশি ব্যবহার করে থাকি। তালিকার ক্রমিক সংখ্যায় বন্ধনীর ব্যবহার, যেমন বৈদিক যুগের চতুরাশ্রম হল 1 গার্হস্থ্য, 2 ব্রহ্মচর্য, 3 বানপ্রস্থ এবং 4 সন্ন্যাস। এখানে 1, 2, 3, 4কে বন্ধনীর মধ্যে রাখা হলো। অতিরিক্ত জ্ঞাপনীয় অংশ নির্দেশ করতে বন্ধনীর ব্যবহার, অর্থাৎ মূল রচনার অংশ নয়, অথচ যদি সেই বক্তব্য জানানোর দরকার হয় তবে সেটি বন্ধনীর মধ্যে রাখতে হয়। উদাহরণ, সেদিন তাঁর বক্তৃতার বিষয় ছিল আধুনিক বাংলা কবিতা, বিশেষত রবীন্দ্রোত্তর বাংলা কবিতা। এখানে বিশেষত রবীন্দ্রোত্তর বাংলা কবিতাটিকে বন্ধনীর মধ্যে রাখতে হলো। সূত্র বা উৎসের উল্লেখে বন্ধনীর ব্যবহার, এখানে উদাহরণটি লক্ষ্য করুন, এখানেও বন্ধনীর ব্যবহার ঘটেছে। পাদটিকায় পত্র পত্রিকা সাল প্রকাশস্থানে বন্ধনীর ব্যবহার। উদাহরণ, সমর সেনের কবিতা, বন্ধনীর মধ্যে সিগনেট প্রেস, 1954। আরেকটি উদাহরণও দেওয়া হয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর, শিবাজি ও মারাঠা জাতি, বন্ধনীর মধ্যে 1315। ব্যক্তি বিশেষ সম্পর্কে অতিরিক্ত তথ্য দিতে বন্ধনী ব্যবহার করা হয়, যেমন নবীন ঘোষ, বন্ধনীর মধ্যে জুনিয়র। জন্ম বা মৃত্যুর তারিখ নির্দেশে বন্ধনী ব্যবহার করা হয়ে থাকে। উদাহরণ, স্বামী বিবেকানন্দ, 1863 থেকে 1902। এবার আলোচনা করব বিন্দু চিহ্ন নিয়ে। বাংলায় এর প্রচলন খুব বেশি হয় না, তবে এক বিন্দু ও ত্রিবিন্দুর প্রচলন আছে। সময় লিখতে এক বিন্দু ব্যবহার করা হয়, যেমন সকাল 7:45। এখানে 7টার পরে এক বিন্দু ব্যবহার করা হয়েছে। কোনো বক্তার কথোপকথনে বাক্য বা বক্তব্য অসমাপ্ত রাখতেও ড্যাশের বদলে ত্রিবিন্দু ব্যবহার করা যায়। যেমন লোকটি বলল, আমি জানি আপনি আপত্তি করবেন না, তবু। এখানে তবুর পরে ত্রিবিন্দু ব্যবহার করা হয়েছে, তবে ত্রিবিন্দু ব্যবহার করার থেকে ড্যাশ চিহ্ন ব্যবহার করাই যুক্তিযুক্ত। এবার আলোচনা করব তারকা চিহ্ন নিয়ে। লেখকের বক্তব্যকে বিশদ বা সম্পূর্ণ করতে হলে কিংবা সূত্রের উল্লেখ করতে হলে তারকা চিহ্ন ব্যবহার করা হয়। অনেক ক্ষেত্রে লক্ষ্য করবেন লেখকের লেখার কোনো একটি শব্দের কোণে তারকা চিহ্ন দেওয়া থাকে, আর সেই শব্দের ব্যাখ্যা সেই পৃষ্ঠারই শেষে ছোট ছোট করে লেখা থাকে। এখানেই তারকা চিহ্নের ব্যবহার। এছাড়াও কোনো উজ্জ্ব বর্ণ বা শব্দের জায়গায় তারকা চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে। লক্ষ্য করবেন, লেখককে যদি তার লেখায় গালাগালি ব্যবহার করতে হয় তাহলে সেই গালাগালির কিছু বর্ণকে তারকা চিহ্ন দিয়ে উজ্জ্ব করে দেওয়া হয়। এবার আলোচনা করব বিকল্প চিহ্ন নিয়ে। কবিতার পংক্তিভাগ বোঝাতে আমরা বিকল্প চিহ্ন ব্যবহার করে থাকি। উদাহরণটি লক্ষ্য করুন, কবিতার পংক্তিভাগে বিকল্প চিহ্ন ব্যবহার করা হয়েছে। এছাড়াও ভগ্নাংশ প্রকাশ করতে আমরা বিকল্প চিহ্ন ব্যবহার করে থাকি। উদাহরণটি লক্ষ্য করুন। ধ্বনিমূল চিহ্নিত করতে আমরা বিকল্প চিহ্ন ব্যবহার করে থাকি। এখানেও উদাহরণটি লক্ষ্য করুন। পরীক্ষার্থীকে সঠিক শব্দে দাগ দিতে সাধারণত বিকল্প চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে। এখানেও উদাহরণটি দেখুন। নিকট সম্বন্ধযুক্ত একাধিক শব্দের বিবৃতিতে বিকল্প চিহ্ন ব্যবহার করা হয়। যেতাম বিকল্প চিহ্ন যেতুম, সূর্য বিকল্প চিহ্ন রবি ইত্যাদি। পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে গিয়ে জানান আপনার মতামত, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।